আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। 24 ঘন্টায় মারা যান 230 জন, আক্রান্ত প্রায় 12,000। সরকারি বেসরকারি অফিস পুরোপুরি বন্ধ রেখে ভার্চুয়ালি কাজ করার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের। কুরবানি পশু পরিবহন ও হাটে এবার কঠোর থাকবে পুলিশ, জানালেন আইজিপি। অনলাইন বেচাকেনায় উৎসাহ। এবং ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি পেলেন গোল্ডেন বল ও বুট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা ভাইরাসে দেশে আবারও আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 230 জন এবং শনাক্ত 11,874 জন। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন কোরবানি ঈদে পশুর হাট, ঈদ জামাত ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে না পারলে সংক্রমণ আরও বাড়বে। কুমার চেষ্টের রিপোর্ট। প্রতিনিয়তই ভাঙছে করোনায় মৃত্যু ও শনাক্তের রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 24 ঘন্টায় দেশে রেকর্ড 230 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 16,419। একদিনে সর্বোচ্চ 40,015টি নমুনা পরীক্ষায় 11,874 জনের করোনা ধরা পড়েছে। শনাক্তের হার 29.67। এর মধ্যে শুধু ঢাকাতেই শনাক্ত হয়েছে প্রায় 5,000। মৃতদের মধ্যে 133 জন পুরুষ ও 97 জন মহিলা। এবারই সর্ববৃহৎ সংখ্যায় আক্রান্তের সংখ্যায়, মৃত্যুর সংখ্যায়। তার উপরে সামনে আমাদের 3টা সুপার স্প্রেডিং ইভেন্ট আসছে। এটা হচ্ছে কোরবানির হাট, যেখানে কোটি কোটি মানুষ আসবেন, ক্রেতা বিক্রেতা উভয়ই। 2 নম্বর ঈদে যাতায়াত, আমাদের লক্ষ লক্ষ বা কোটি লোক গিয়েছে গ্রামে, তারা গ্রাম থেকে আবার ঈদের পরে ফিরে আসবে এবং সাথে হয়তো সংক্রমণও নিয়ে আসবে। এবং ঈদের জামাত, সেখানে আমাদের কয়েক কোটি লোক পুরুষ যারা আছে তারা যুক্ত হয়। এই 3টা সুপার স্প্রেডিং ইভেন্ট আমাদের বর্তমানে এমনিতেই যে অবস্থাটা, সেটাকে যদি একটা বিস্ফোরণে নিয়ে যায়, সেটা অবিচিত্র বলা যাবে না। তখন আমরা এই চিকিৎসা সেবা দেয়া, এটা আমাদের জন্য প্রায় অসম্ভব হবে। এদিন সবচেয়ে বেশি মানুষ মারা গেছে করোনার বর্তমান হটস্পট খুলনা বিভাগে 66 জন। এছাড়া ঢাকা বিভাগে 56, চট্টগ্রামে 39, রাজশাহীতে 26, রংপুরে 22, ময়মনসিংহে 5, সিলেট এবং বরিশাল বিভাগে মারা যান 8 জন করে। আমরা সত্যি যদি না দিই, তাহলে ঘরবন্দি করা উচিত বা গৃহবন্দী করা উচিত। এটা সবার জন্যই প্রযোজ্য। ওই কোনো এক পক্ষকে আলাদা সুবিধা দেওয়া ঠিক হবে না। পাশাপাশি হাটগুলোতে যাতে সংক্রমণ না বাড়ে, তাহলে হাটে করোনা নেগেটিভ না হলে কেউ যেন হাটে গরু ছাগল বিক্রি করতেও না আসতে পারে, কেউ যেন কিনতে যেতেও না পারে। আর ঈদের সময় বেশ করে যেখানে করোনা সংক্রমণ বেশি, যে গ্রামগুলোতে, সেখানে কেউ যাতে না ঢুকতে পারে, তাহলে স্থানীয়ভাবে এখনই যদি সেই ঘোষণা দেয়া যায়, তো লোকজন আর রওনা হবে না। প্লাস ঈদের পরে ওই জায়গাগুলো যদি সংক্রমণ বেশি থাকে, ওখান থেকে কেউ যদি ঢাকায় না আসতে পারে, অর্থাৎ বের হতে না পারে। দেশে এ পর্যন্ত 10,21,189 জন আক্রান্তের মধ্যে প্রায় 9.25 লাখ মানুষ সুস্থ হয়েছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সহ সব অফিস বন্ধ রেখে ভার্চুয়ালি কাজ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনাকালে চলমান সর্বাত্মক লকডাউনের কারণে এসব অফিস বন্ধ রয়েছে। এ আদেশ জারি করায় এখন এসব অফিসের কর্মরতদের অনলাইনে প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে হবে। সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ ইমেইল, SMS, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পন্নের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শেষ মুহূর্তে হাসপাতালে যাওয়ায় গ্রামে করোনা রোগীদের মৃত্যু হার বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, অসতর্কতায় সংক্রমণ বাড়ছে তৃণমূলে। এজন্য উপজেলা পর্যায়ে করোনা হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত একরামুল হক সাহেবের রিপোর্টে। করোনার প্রথম ঢেউ অনেকটা শহরকেন্দ্রিক হলেও দ্বিতীয় ঢেউতে সংক্রমণ ছড়িয়েছে গ্রাম পর্যায়ে। মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনক হারে। এজন্য তৃণমূল পর্যায়ে মানুষের অবহেলাকেই দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন তারা অতটা সচেতন নয়, ইউনিয়ন বা উপজেলা, এবং তারা
ওখানে আক্রান্ত হলেই মনে করেন যে সর্দি কাশি হচ্ছে, এটা মনে করে, এই মনে করে তারা দেরি করে, এবং দেরি করার ফলে 7-10 দিন পার করে যখন শ্বাসকষ্ট অনেক বেড়ে যায়, তখন তারা হাসপাতালে আসে। তখন দেখা যায় তাদের লাংস এর প্রায় 70% ড্যামেজ হয়ে গেছে, অক্সিজেন লেভেলও 80-70 নেমে গেছে। ওই রকম একটি পর্যায়ে তখন আর তাকে চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো সম্ভব হয় না। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তৃণমূলে করোনা চিকিৎসায় হাসপাতাল ও স্বাস্থ্যকর্মী বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। করোনা প্রতিরোধ ও চিকিৎসায় ইউনিয়ন পর্যন্ত মনিটরিং সেল গঠনের কথাও জানান তিনি। আমরা চেষ্টা করেছি নতুন করোনা হাসপাতাল স্থাপন করার জন্য, সেটা আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি এবং সেটা কাজ চলছে। আমাদের ওইখানে যতটুকু বেড বাড়ানো সম্ভব চেষ্টা চলছে। সবচেয়ে বড় বিষয় হলো যে স্বাস্থ্যবিধি মানা। ঈদের সময় যেন আমরা বেসামাল না হয়ে যাই, স্বাস্থ্যবিধি মেনে আমাদের ঈদ উদযাপন করা উচিত। সফলভাবে মহামারী মোকাবিলার দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নিয়ে কোনো সমস্যা নেই, তবে করোনা দুর্যোগে সাধারণ স্বাস্থ্যসেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে বলে স্বীকার করেন তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে রাজধানীর পাশাপাশি মহাসড়কেও বেড়েছে যান চলাচল। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহনে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর প্রবেশ মুখগুলোতে থাকা চেকপোস্টে সব গাড়ি আটকাচ্ছে পুলিশ। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। লকডাউনের বিধিনিষেধের মধ্যেও মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা কমছে না। যে যার মতো করে সুযোগ খোঁজেন বাইরে বের হওয়ার। অনেকে আবার আগেভাগে রাজধানী ছেড়ে রওনা হয়েছেন গ্রামের পথে। পায়ে হেঁটে চেকপোস্ট পার হয়ে ছোট ছোট বাহনে কিংবা ট্রাকে করে যাত্রা করছেন গ্রামে। অনেকে আবার ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার বাইরে বের হতে গিয়ে আটকা পড়েছেন চেকপোস্টে। পারমিশন নিয়েই বা যদি দরকার ছাড়া বের হওয়া ঠিক না। আমার অফিস আইডি কার্ড নাই, কিন্তু আসলে দেখা যায় কি নিজেরই আমার কোম্পানি, আমাদের আসলে মানে আমার নিজের কার্ডটা করা হয় না। ফার্মে গরু কেনার জন্য যাচ্ছি, তো করোনার জন্য আমরা হাট থেকে গরু কিনবো না। কোম্পানির আইডি কার্ড নাই, তো আইডি কার্ড আমাদের দেয় না। মাস্ক নেই ভাই, মাস্ক মানে ময়লা হয়ে গেছে তো রেখে দিয়েছি। যারা যৌক্তিক কারণ ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হচ্ছেন তাদের কোনো ছাড় দেয়া হচ্ছে না বলে জানায় পুলিশ। যারা ঢাকা ছাড়তেছে তাদের কোনো সুনির্দিষ্ট যুক্তি নেই, না থাকার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশায় করে যাত্রী পরিবহন অব্যাহত রয়েছে। মহাসড়কের চেকপোস্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা না থাকায় সরকারি নির্দেশনা অমান্য করে চলছে ছোট ছোট যানবাহন। চলমান লকডাউনে মহাসড়কগুলোতেও যান চলাচল বৃদ্ধি পেয়েছে। এখানে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা এবং বিভিন্ন দেশীয় যানবাহন চলাচল করছে। এতে সংক্রমণের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি দুর্ঘটনারও শঙ্কা রয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় যেন কারো মৃত্যু না হয় সে লক্ষ্যে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবাদুর রহমান। মোহাম্মদপুরের টাউন হলে চিরুনি অভিযানে তিনি জানান, 54টি ওয়ার্ডে এই অভিযান চলবে 19 জুলাই পর্যন্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টা অঞ্চলের 54টা ওয়ার্ডে একযোগে আমরা কাজগুলো করছি। যে বাসায় বসবাস করছেন তাদের নাগরিক দায়িত্ব, তাদেরকে নিজেদেরকে সচেতনভাবে যদি এই কাজগুলো করেন, পানি যদি জমতে না দেন, তাহলে মশা হবে না। ডেঙ্গুর জন্য আপনার এডিস মশা মূলত এই জমা পানিতে, বৃষ্টির পানিতে এবং পরিষ্কার পানিতে জন্মায়। করোনার ভ্যাকসিন নিয়ে যারা কৃত্রিম সংকটের কথা বলছে তারা সমালোচনার নামে মিথ্যা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টিকা আমদানির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন ওবায়দুল কাদের। মহামারীর এই সময়ে দলমত নির্বিশেষে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অমনোযোগিতা, অসাবধানতা ছাড়া, অসচেতনতা ছাড়া আমাদের আর অন্য কোনো সমস্যা নেই। সরকার তো ব্যবস্থা নিচ্ছে। এখন রোজ রোজ মানুষকে কি রাস্তার উপর
লাইন ধরে পেটাবে? যারা সমালোচনা করেন তাদের দায়িত্ব নেই? তারাও তো ক্যাম্পেইন করতে পারেন যে মাস্কটা পরো, এই কাজটাও তো করতে পারেন। করোনা সংক্রান্ত কোনো তথ্য অনুমতি ছাড়া সিভিল সার্জনরা গণমাধ্যমকে জানাতে পারবেন না বলে সরকারের এমন নির্দেশ স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্র পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এই সিদ্ধান্তে প্রমাণ হয়েছে সরকার প্রকৃত তথ্য গোপন করতে চায়। করোনা সংক্রান্ত কোন তথ্য কোন সাংবাদিক অথবা কোন ব্যক্তিকে অথবা সংস্থাকে অনুমতি বেঁচে রেখে কেউ দিতে পারবেন না। এই সিদ্ধান্ত মুক্ত তথ্য প্রবাহ নীতির বিরোধী। আসন্ন ঈদকে কেন্দ্র করে পশু পরিবহন ও হাটের নিরাপত্তায় এবার কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এমনটা জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। করোনা মহামারীর এ সময় অনলাইনে পশু কেনাবেচাকে উৎসাহিত করে তিনি বলেন, অনলাইনে কেউ যাতে প্রতারণার শিকার না হন সে বিষয়েও সতর্ক থাকবে পুলিশ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। শহর গ্রাম সব জায়গাতে এবার ছড়িয়ে পড়েছে করোনার ভয়াল থাবা। গত বছর শহরকেন্দ্রিক ভাইরাসটি দাপট দেখালেও এবার জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিস্তার দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। পবিত্র ঈদুল আজহার কয়েকদিন আগে করোনার ঊর্ধ্বগতি পশু কেনাবেচা নিয়ে নতুন করে ভাবনায় ফেলেছে ব্যবসায়ীদের। পশুর হাট বসবে কিনা, আবার বসলেও ক্রেতা পাওয়া যাবে কিনা, এমন নানা দুশ্চিন্তায় পশু ব্যবসায়ীরা। তবে এরই মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় স্বল্প পরিসরে হলেও স্বাস্থ্যবিধি মেনে খোলা জায়গায় হাট বসানোর ঘোষণা দিয়েছে। আবার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকে পশু কেনাবেচা শুরু করেছে। সম্পূর্ণভাবে এটাকে ডিজিটালাইজ করার আগ পর্যন্ত তো ফিজিক্যাল যে হাট বাজার বসে সেই প্রভিশনটা থাকতে হবে, এবং গত বছর এটা ছিল। স্বাস্থ্যবিধি মেনে এই হাট বাজার বসানো যেতে পারে, এবং সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে যারা বিক্রেতা আসবেন, যারা ক্রেতা যাবেন, তারা সবাই স্বাস্থ্যবিধি মেনে সরকারি অনুশাসন মেনেই তারা যদি হাটে যান, তাহলে গত বছরের অভিজ্ঞতায় বলতে পারি তেমন কোনো বড় সমস্যা হওয়ার কথা নয়। করোনা মহামারীতে অনলাইনে পশু বিক্রি করা ভালো উদ্যোগ জানিয়ে পুলিশ প্রধান বলেন, এ প্রক্রিয়ায় পশু কেনাবেচা করতে কেউ যাতে প্রতারণার শিকার না হন সেদিকে সতর্ক থাকবে পুলিশ। যারা অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে, তারা যাতে তাতে করে ব্যবসা না করতে পারে, এটা হচ্ছে দেখার বিষয়। আদারওয়াইজ আমরা এটাকে এনকারেজ করি। গরুর যে হাট, যেটা অনলাইনে অনেক বিক্রি হচ্ছে এবার, এটা ভালো, এবং সেই সঙ্গে যদি কোরবানিটাও অনলাইনে করা যায়, আই মিন অন্য কোথাও হয়ে তারপরে যিনি কোরবানি করেছেন তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এটা আরও ভালো হবে। পশু পরিবহনে কোনো ধরনের চাঁদাবাজি ও হয়রানি বরদাস্ত করা হবে না বলেও জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। গরুর ব্যাপারী যে হাটে যাবেন তিনি যদি ব্যানার লাগিয়ে আসেন যে অমুক হাটে যাব, তাহলে কিন্তু আমরা যারা রাস্তায় কাজ করে আমাদের অফিসার এবং ফোর্স, তারা নিশ্চিত করে যে যেন ওই গরুটাকে রাস্তায় কোথাও থামানো না হয়। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে পশু কেনাবেচা করার আহ্বান জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে কোপা আমেরিকার খবর। ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। আর এর মধ্য দিয়ে শেষ হলো তাদের শিরোপা জয়ের 28 বছরের অপেক্ষা। প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি পেলেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। প্রতিযোগিতার গোল্ডেন বল পেয়েছেন নেইমার ও মেসি দুজনই, তবে গোল্ডেন বুট একাই জিতেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এসএম আশরাফের রিপোর্ট। দিনে দিনে বহু বেড়েছে দেনা, অবশেষে শোধ হলো সেই ঋণ। 3টি ফাইনালে মেসিকে কাঁদানোর পর প্রকৃতি অবশেষে ফুটবল জাদুকরের মুখে হাসি ফোটালো। 2014 বিশ্বকাপ ফাইনালে এই মারাকানাতি চোখের জলে সারা বিশ্বের কোটি ভক্তকে দুমড়ে মুচড়ে দিয়েছিলেন সর্বকালের সেরাদের তালিকায় থাকা মেসি। আজও কাঁদলেন, তবে তাতে ছিল আনন্দ অশ্রু। হিরো নেইমারের এই শ্রদ্ধা ফুটবল মাঠে বন্ধুত্বের নিদর্শন হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে। কোচ লিওনেল স্ক্যালোনি
আরও একবার তার একাদশে চমক দেখালেন। আগের ম্যাচগুলোতে বদলি হিসেবে খেলা ডি মারিয়াকে নামিয়ে দিলেন শুরুতেই। রদ্রিগো ডি পলের চোখ ধাঁধানো পাসকে জালে জড়িয়ে পিএসজি তারকা জানান দেন তিনি হিগুইন কিংবা লাউতারো মার্টিনেজ নন, এক সুযোগই যথেষ্ট। দুই কোচই প্রতিপক্ষের স্বাভাবিক খেলা বন্ধ করতে চেয়েছেন। চোরাগুপ্তা পা চালানো, ইচ্ছাকৃত আটকে রাখার ম্যাচে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পায় ব্রাজিল। 52 মিনিটে রিচার্লিসনের গোল বাতিল হয় অফসাইডে। চাপ বাড়তে থাকে আর্জেন্টাইন রক্ষণে, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের শেষ দেয়াল ভাঙতে পারেননি নেইমাররা। স্ক্যালোনির কৌশল রক্ত ঝরুক, তবু গোল খাওয়া চলবে না। জয়টা আরও রঙিন করার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু 88 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি। তাতে অবশ্য আরাধ্য ট্রফি জয়ের পথটা আটকে থাকেনি। ক্লাব ফুটবলের সব জেতা মেসি দেশের জন্য অর্জন শূন্য, এসব অপবাদের কবর রচনা হলো। মেসির চুমুতে কোপার ট্রফিটা হলো ধন্য। শুধু ফুটবল ঈশ্বর খ্যাত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা তা দেখে যেতে পারলেন না। এসএম আশরাফ, এটিএন বাংলা। শিরোপা জেতার সাথে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন লিওনেল মেসি। এ প্রথম দেশের জার্সিতে গোল্ডেন বুট পেলেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। একটি জায়গায় কিংবদন্তি পেলে আর ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। কোপার শিরোপায় কখনোই চুমু খেতে পারেননি ফুটবলের দুই কিংবদন্তি। এসএম আশরাফের আরও একটি রিপোর্ট। অনাবৃষ্টি, খরা আর প্রচণ্ড তাপদাহের পর এজন্য স্বস্তির বৃষ্টি। একটি দুটি নয়, সবশেষ 6টি ফাইনালে শিরোপা না জেতা আর্জেন্টিনার অন্ধকার ঘরে অবশেষে আলোর ঝলকানি। সে আলোর মধ্যমণি লিওনেল আন্দ্রেস মেসি। লা লিগা 10 বার, 4টি চ্যাম্পিয়ন্স লিগ আর 6 বার ব্যালন ডিওর জেতার পরও কিংবদন্তির মানদণ্ডে নাকি একটি আন্তর্জাতিক শিরোপা থাকাই চাই। নিজে 4 গোল আর সতীর্থদের 5 গোলে সহায়তা করে সে মানদণ্ডের সীমানাতেও পৌঁছে গেলেন। 7 ম্যাচের 5টিতেই হয়েছেন ম্যাচ সেরা। দলের 12 গোলের 11টিতেই অবদান ছিল তার। ট্রফি জিততে দেশের জন্য কতটা মরিয়েছিলেন ম্যাচ শেষে স্ক্যালোনির বক্তব্যেও তা পরিষ্কার। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে খেলেছেন কলম্বিয়া আর ফাইনালে ব্রাজিলের বিপক্ষে। ক্যারিয়ারে এ পর্যন্ত গুনে গুনে 34টি শিরোপা জিতেছেন। মেসি যেন এই মহাবিশ্বে এসেছেন কেবলই জিততে। তবু আন্তর্জাতিক ফুটবলে একটি ট্রফির জন্য জীবনটাই বাজিতে ধরে দিয়েছিলেন। অবশেষে তা ধরা দিল। এরপরও হয়তো সর্বকালের সেরার প্রশ্নে অনেকের সাথেই তার তুলনা হবে। তবে মেসির নামের পাশে অন্তত ক্লাব গ্রেট লেখাটা থাকবে না। ভক্তরা বলার সুযোগ পাবেন মেসি একজন আর্জেন্টাইন ছিলেন। এসএম আশরাফ, এটিএন বাংলা। ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানব পাচারের সাথে জড়িত রুবেল সিন্ডিকেটের প্রধান ইউরো আশিক সহ 7 জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে র্যাব। ভালো চাকরির লোভ দেখিয়ে জনপ্রতি 7 থেকে 8 লাখ টাকায় অসংখ্য মানুষকে পাচার করেছে এই চক্রটি। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র্যাব 8-এর যৌথ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ি, মাদারীপুর, গোপালগঞ্জ ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে রুবেল সিন্ডিকেটের বাংলাদেশ প্রধান ইউরো আসিফ সহ 7 জনকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশি চক্রের যোগ সাজসে অবৈধভাবে ইউরোপে মানব পাচার করে আসছিল। এই চক্রটি বিদেশ গমনের জন্য পাসপোর্ট তৈরি, ভিসা সংগ্রহ, টিকিট ক্রয় সহ যাবতীয় কাজ সিন্ডিকেটের সদস্যদের দিয়ে করাতো। প্রথমত তারা বিদেশে গমন ইচ্ছুক এরকম বিভিন্ন নাগরিক তারা
এই চক্র তারা বের করতো। আরেকটি চক্র তাদের কাজ করতো বাংলাদেশ থেকে লিবিয়া প্রেরণ পর্যন্ত একটি গ্রুপ কাজ করত এবং লিবিয়া হতে ইউরোপ প্রেরণ পর্যন্ত আরেকটি গ্রুপ কাজ করত। সম্প্রতি অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরের তিউনেশিয়া উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবিতে শতাধিকের বেশি বাংলাদেশি উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা এই রুটে ৮০ বাংলাদেশি পাচার করার কথা স্বীকার করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা আমরা যে চক্রটি ধরেছি, যে চেইনটি ধরেছি, সেটি বেসিক্যালি মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর এই বেল্টের লোকজনকেই তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে গত ২ বছরে ৭০ থেকে ৮০ জনকে তারা অবৈধভাবে তারা লিবিয়া হয়ে ইউরোপের উদ্দেশ্যে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত ইউরো আসিফের সিন্ডিকেটে থাকা ২০ থেকে ২৫ সদস্যের বাকিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে র্যাব। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এই চেয়ার প্রতিষ্ঠা করা হচ্ছে। এ উপলক্ষে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের মহাপরিচালক দীনেশ কে পটনায়ক ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক PC যোশী আগামীকাল সমঝোতা স্মারক সই করবেন। আগামী ৫ শিক্ষাবর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে। বঙ্গবন্ধু চেয়ার পদটি পরিচালিত হবে বাংলাদেশি বংশোদ্ভূত এবং বাংলাদেশি বিষয়ক অধ্যাপক বা বিশেষজ্ঞ দ্বারা। গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় সই হওয়া সমঝোতা স্মারক অনুসারে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার থেকে দেশের সব নৌ বন্দরে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, নৌযান নাবিক ও বন্দর সংশ্লিষ্ট কর্মীদের এই টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে ১২,০০০ টিকা পাওয়া গেছে, তবে বন্দর সংশ্লিষ্ট সবাইকে সুরক্ষিত করা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও জানান তিনি। টিকা নিয়ে সরকারের সমালোচকদের বক্তব্য সঠিক নয় বলেও সময় দাবি করেন নৌ প্রতিমন্ত্রী। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে সাভার ও ঢাকার ধামরাইয়ের খামারগুলোতে চলছে গরু মোটা তাজাকরণ। প্রাকৃতিক উপায়ে তা করা হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা। ষাঁড় গরুকে খাওয়ানো হচ্ছে ভুসি, গুঁড়া ও কাঁচা ঘাস। কোনো কোনো খামারে এক একটি গরুর দাম চাওয়া হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা। স্বাধীনতার ৫০ বছরও শ্রমিকদের জীবন নিরাপদ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কারখানা তৈরিতে বিল্ডিং কোড মানা হয় না, থাকে না অগ্নি প্রতিরোধ ব্যবস্থাও, আর দায়িত্বশীলদের জবাবদিহিতা নেই বলেই চলে। JM কাদের জানান, গত ১৫ বছরে অগ্নি দুর্ঘটনায় ২,৩১৭ জনের মৃত্যু হয়েছে, আহত ১২,০০০-এর বেশি। আইনের ফাঁক দিয়ে দোষীরা বের হয়ে যাওয়ায় থামছে না অগ্নিকাণ্ড, থামছে না মৃত্যুর মিছিল। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়, প্রতিবেদন আসে, তাতে কিছু সুপারিশও থাকে। কখনো জনগণ সেটা জানতে পারে, কখনো তা গোপনেই থেকে যায়, তবে বাস্তবায়ন হয় না বললেই চলে। প্রায় ক্ষেত্রেই আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায় দোষীরা, তাই থামছে না অগ্নিকাণ্ড, থামছে না মৃত্যুর মিছিল। অগ্নিকাণ্ড কমাতে এবং শ্রমিকদের জীবন বাঁচাতে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। এবারে পার্টেক্স খেলার খবর। জয় দিয়েই জিম্বাবুয়ে সফর শুরু করল বাংলাদেশ। হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিকদের ২২০ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। এতে জিম্বাবুয়ের মাটিতে দ্বিতীয় জয় পেল মুমিনুল হকের দল। তাছাড়া অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের টেস্ট থেকে অবসর ঘোষণায় বিষাদের শুরু নামে বাংলাদেশের আনন্দ উদযাপনের। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৬৮ রানের জবাবে ২৭৬ রানে অল আউট হয় জিম্বাবুয়ে, আর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে মুমিনুলরা। পরে ২৫৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। পরগারমানের রিপোর্ট। কাঙ্ক্ষিত জয়ই পেল বাংলাদেশ, আর এই জয়ে মুখোমুখি লড়াইয়ে জিম্বাবুয়েকে ছাড়িয়ে গেল মুমিনুলরা। ১৮ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ জয় এখন বাংলাদেশের। তাছাড়া হারারেতে দ্বিতীয়বার টেস্ট জিতল টাইগাররা। এত খুশির মাঝেও বিষণ্ণতার পরশ বুলিয়ে যায় মাহমুদুল্লাহর হঠাৎ অবসর।
শেষ দিনে রেকর্ড রান করা জয়ের পেছনে না ছুটে স্বাগতিকরা ড্রয়ের দিকে মন দেয়। আগের দিনের 3 উইকেটে 140 রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশের স্পিন বিষে নীল হয় জিম্বাবুয়ানরা। ভেঙে পড়ে তাদের সব প্রতিরোধ। দলীয় 159 রানে ডিয়ন মায়ার্সকে তুলে নেয়ার 3 বল পর টিটিম্যান মারুমাকে বোকা বানিয়ে সাজ করে ফেরত পাঠান মেহেদী হাসান মিরাজ। Mehdi strikes twice after the drinks break. মিরাজের জোড়া আঘাতের পর তাসকিন, স্পিনের পর পেসে কুপুকাত জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই রয় কায়াক লেগ বিফোর। রেগিস চাকাবার উইকেট উপড়ে ফেললে 164 রানে 7 উইকেটে পরিণত হয় জিম্বাবুয়ে। সুযোগ পেলেই জুটি করার চেষ্টা অব্যাহত থাকে জিম্বাবুয়ানদের, কিন্তু তাসকিন এবাদতরা সেটা হতে দেননি। এর আগে সকালে সবাইকে চমকে দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রায় 1.5 বছর পর টেস্টে সুযোগ পেয়ে দলকে ভরাডুবির হাত থেকে বাঁচান। পাশাপাশি 150 রানের অপরাজিত ইনিংসে টাইগারদের জিম্বাবুয়ে জয়ে নেতৃত্বও দেন। অনেকটা অভিমান থেকে সরে গেলেও সতীর্থরা কিন্তু সম্মান জানাতে ভোলেনি প্রিয় মাহমুদুল্লাহকে। পরাগ আরমান, এটিএন বাংলা। ইউরোপিয়ান ফুটবলের শিরোপা হাতে নেওয়ার অপেক্ষায় এখন ইংল্যান্ড ও ইতালি। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার হাতছানি দু দলের সামনে। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত 1টায় ইউরোর ফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের 2 পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি। পরাগ আরমানের আরও একটি রিপোর্ট। ইউরো ফুটবলের ফাইনালে স্বাগতিক হিসেবে ইংল্যান্ডই কিছুটা ফেভারিট। তবে 1966 সালে বিশ্বকাপ জয়ের পর শিরোপা জয় তো দূরের কথা, বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারার আক্ষেপ আছেই 3 লায়নদের। 4 বার উঠেছিল সেমিফাইনালে। 55 বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্মৃতিটাও স্মরণীয় করে রাখতে চায় ইংলিশরা। অধিনায়ক হ্যারি কেন দলের পারফরমেন্সে আত্মবিশ্বাসী। যেভাবে এতদূর এসেছি তাতে একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের। দলের পারফরমেন্সে আমরা মুগ্ধ। আশা করছি সবার চেষ্টায় আমরা ট্রফি জিততে পারবো। সফল হয়ে ইতিহাস তৈরি করতে চাই আমরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালিও দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে উঠতে চায়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 1968 সালে মাত্র একবারই ইউরো শিরোপা জিতেছিল। এরপর থেকে 2টি ফাইনালে উঠলেও আজ্জুরিরা শিরোপাবিহীন। 53 বছরের শিরোপা খরা কাটাতে এবার মরিয়া রবার্তো মানচিনির দল। অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি তাই ইতিহাস গড়ার জন্য মুখিয়ে আছেন। আমরা জানি স্টেডিয়ামে ফাইনালের দিন বেশিরভাগই থাকবে ইংলিশ সমর্থক। তারপরেও আমরা নিজেদের স্বাভাবিক ম্যাচ খেলার চেষ্টা করব। ইতালির তৃপ্তি একটাই, বড় কোনো টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাদেরকে হারাতে পারেনি ইংল্যান্ড। তবে খুব বেশি ম্যাচে মুখোমুখি হবার সুযোগ পায়নি তারা। এদিকে সব মিলে 27 বারের মোকাবেলায় ইতালি জিতেছে 21টিতে, আর ইংলিশদের জয় 8 ম্যাচে। বাকি 8টি ম্যাচ ড্র হয়েছিল। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় দেশে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। 24 ঘন্টায় মারা যান 230 জন, আক্রান্ত প্রায় 12,000। সরকারি বেসরকারি অফিস পুরোপুরি বন্ধ রেখে ভার্চুয়ালি কাজ করার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের। কুরবানি পশু পরিবহন ও হাটে এবার কঠোর থাকবে পুলিশ, জানালেন আইজিপি। অনলাইন বেচাকেনায় উৎসাহ। এবং ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি পেলেন গোল্ডেন বল ও বুট। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক করুন, বারবার হাত জীবাণুমুক্ত করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/8nbanglanews। ধন্যবাদ সবাইকে।